বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার নিজেই জানালেন 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় যোগ দিয়ে এই কথা জানান তিনি। আশা জানান দেশে ফিরে আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার। একই সঙ্গে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে বিদায় দিতে যেয়ে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করারও অনুরোধ জানান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। 17 বছর নির্বাসিত থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে চায় বিএনপি। তারেক রহমানের ফেরার দিন রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটানোর পরিকল্পনা করেছে দলটি। সারা দেশ থেকে ঢাকায় আসবেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। এই লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। 2-1 দিনের মধ্যেই এই সংক্রান্ত কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে। কেন্দ্রীয় বিএনপির সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কর্মসূচি বাস্তবায়ন করবে। বিস্তারিত শাহ ইমনের রিপোর্টে। সব ঠিক থাকলে 17 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা মিথ্যা প্রচারণা, ষড়যন্ত্র তত্ত্ব ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা ফেলার সিদ্ধান্ত নিয়েছেন দেশের সবচেয়ে বড় দলের নেতা তারেক রহমান। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের কারণে তার এই আগমনকে কেন্দ্র করে পুরো দেশের লাখো নেতাকর্মী সমর্থকদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পুরো রাজনৈতিক অঙ্গনে আছে ব্যাপক আলোচনাও। গুলশানে তারেক রহমানের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে চলছে ব্যাপক সংস্কার ও প্রস্তুতি। দেশে ফিরে যে বাড়িতে উঠবেন সেই গুলশান এভিনিউর 196 নম্বর বাসভবনটি নতুন করে সাজানো হচ্ছে। সাজসজ্জা, কাঁটাতারের বেড়া এবং কঠোর নিরাপত্তা চৌকি, সিসিটিভি ক্যামেরায় স্থাপনের কাজ প্রায় শেষ। বাড়ির প্রবেশদ্বারে ছোট গেট বদলে লাগানো হয়েছে বড় গেট। জনাব তারেক রহমান আসবেন, তার বাড়ি, তার অফিস একটু চুনকাম বা একটু হতেই পারে। এগুলো দলীয় কর্মসূচি ছাপিয়ে তারেক রহমানকে বরণ করার জন্য দেশবাসী উন্মুখ, এবং দেখবেন কোটি মানুষের এখানে সমাগম ঘটবে। তারেক রহমানের আগমনে তৃণমূল থেকে কেন্দ্র সর্বত্রই সাংগঠনিকভাবে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বাংলাদেশের মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার, সেই জোয়ার আসলে আটকানোর মতো ক্ষমতা কারণে, বাট আমরা সবচেয়ে তার নিরাপত্তাটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা দলীয়ভাবে সেই বিষয়টি নিশ্চিত করব। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন তারেক রহমানকে বরণ করতে লাখো কর্মী সমর্থক ও সর্বসাধারণের ঢল নামবে। তাই রাস্তাঘাটে যেন জনদুর্ভোগ কিছুটা কম হয়, সেটা মাথায় রেখেই বন্ধের দিনে আসছেন তিনি। তারেক রহমানের প্রত্যাবর্তনের রাজনৈতিক চ্যালেঞ্জ ও দিনটিকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিভিন্ন জেলা, বিভিন্ন থানা এবং যারা এবার প্রার্থী হচ্ছেন তাদের সবার মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে এবং সারা বাংলাদেশ জন্য জাগরিত হচ্ছে। কিভাবে ওনাকে রিসিভ করা যায় সুন্দরভাবে, জনদুর্ভোগ না পোহায়ে, আবার জনসমর্থন যেগুলি মানুষ তাদেরকে একবার দেখতে চায় তাদেরকে ঠেকাতে পারবেন না আপনি। তারেক রহমানের সার্বিক নিরাপত্তায় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের পাশাপাশি সরকারের কাছে চাওয়া হয়েছে এসএসএফ সুবিধা। তিনি তো অংশগ্রহণ করবেন আপনার বিভিন্ন সমাবেশে, বিভিন্ন রাজনৈতিক আপনার সভায় এবং কর্মসূচিতে। সেগুলির জন্য কিন্তু ইতিমধ্যে আমরা তার অফিস কোথায় হবে, অফিস একটা গুলশানে তিনি বসবেন, আমাদের পল্টনে অফিসটা সিকিউর করা হয়েছে। দলীয়ভাবে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য যা যা দরকার আমরা সেটা করছি। সরকারের কাছে আবেদন করেছি তাকে যাতে এসএসএফ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। সশস্ত্র বাহিনীও সহযোগিতা করবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। রেলওয়ের পূর্বাঞ্চলে বাড়ানো হয়েছে ট্রেনের ভাড়া। পন্টেজ চার্জ সমন্বয় করে 6টি রুটে বাড়ানো নতুন ভাড়া কার্যকর হবে আগামী 20শে ডিসেম্বর থেকে। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, ঢাকা রুটের যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে।
পাশাপাশি অগ্রিম টিকিট কিনতে গেলেও নতুন কার্যকর হওয়া ভাড়া পরিশোধ করতে হবে জানান রেলের কর্মকর্তারা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত রেলওয়ে পূর্বাঞ্চল। এই রুটে ট্রেন ও আসন ভেদে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 226 টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজার, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, সিলেট, চট্টগ্রাম, জামালপুর ও ঢাকা দেওয়ানগঞ্জ রুটের মোট 11টি সেতুতে পন্টেজ চার্জ প্রযোজ্য হবে। পূর্বাঞ্চলে সর্বশেষ এই চার্জ সংশোধন হয়েছিল 1982 সালে। নতুন নিয়মে সারা দেশে 100 মিটারের বেশি দৈর্ঘ্যের নতুন পুরনো সব সেতুতে পন্টেজ চার্জ আরোপ করা হয়েছে। ফলে ঢাকা চট্টগ্রাম দূরত্ব দাঁড়িয়েছে 381 কিলোমিটার। 100 মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় পন্টেজ চার্জ পুনর্গঠন ও ভাড়া সমন্বয় করা হয়েছে। হঠাৎ করে এরকম বেড়ে যাওয়াটা আসলে ভোগান্তিতে পড়বে অনেক যাত্রীরা। যেমন ধরেন সবাই তো সবার ইনকামটা একরকম না। এখন যে টিকিটের মূল্যটা আছে এটাই আমাদের জন্য বেস্ট। এখন যদি বাড়ানো হয় তাহলে এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে আর কি। বাড়তি ভাড়া নিয়ে উৎকণ্ঠা যাত্রীদের। বাস মালিকদের মুনাফা বাড়াতেই ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে অভিযোগ তাদের। একই দূরত্ব ট্রাভেল করার জন্য পশ্চিমাঞ্চলে যে পরিমাণ ভাড়া দিচ্ছে পূর্বাঞ্চলে সেই পরিমাণ ভাড়া আদায় হচ্ছিল না। তো দুই অঞ্চলে একই দেশের একই রেলে তো দুই রকমই হতে পারে না। দুইটা ইকুয়াল করার জন্য পূর্বাঞ্চলের কিছু ব্রিজে আমরা পন্টেজ 11টা ব্রিজে পন্টেজ আরোপ করব এবং সেটা আগামী 20 তারিখ থেকে কার্যকর হবে। গেল অর্থ বছরে টিকিট বিক্রি করে পূর্বাঞ্চল রেলওয়ের আয় 1004 কোটি টাকা। নতুন ভাড়া কার্যকর হলে আসবে বাড়তি প্রায় 40 কোটি টাকা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নির্মাণের 4 বছরেও উৎপাদনে যেতে পারেনি চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী। অর্ধেকের বেশি প্লট রয়ে গেছে অবিকৃত। বরাদ্দ দেয়া জমিও ফাঁকা পড়ে আছে। মৌলিক অবকাঠামো, নিরাপত্তাহীনতা সহ নানা জটিলতায় বিনিয়োগে আগ্রহ নেই শিল্প উদ্যোক্তাদের। সহজ শর্তে কিস্তির সুবিধা সহ আশার বাণী শোনাচ্ছেন কর্মকর্তারা। 2021 সালে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ এলাকায় 25 একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্পনগরী। পরের বছর 5 ক্যাটাগরিতে 78টি প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়। সম্ভাবনার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও শিল্প উদ্যোক্তাদের টানতে পারছে না বিসিক শিল্পনগরী। 4 বছর পরও অবিকৃত রয়ে গেছে 44টি প্লট। 34টি প্লট বরাদ্দ দেওয়া হলেও নানা জটিলতায় কারখানা চালু হয় মাত্র একটি। গোটা এলাকা এখন আগাছায় পরিপূর্ণ। নিরাপত্তাহীনতা, রাস্তার কাজে অনিয়ম ও মৌলিক অবকাঠামোর অভাবে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না শিল্প উদ্যোক্তারা। ওই জায়গাটা এখনও যেভাবে লেবেল করা উচিত, জায়গাটা রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, তার কোনো ব্যবস্থা সরকার করেনি। মানে অপরিকল্পিতভাবে মনে হয়, আমার যেটা মনে হয় যে পরিকল্পনা ছাড়াই এগুলো করা হয়েছে। ড্রেনগুলো, সাইডে যে ড্রেনগুলো করা, এগুলো অনেকটা সরু। আর হচ্ছে আপনার যে রাতের নিরাপত্তাজনিত যে এটা নিয়ে একটু শঙ্কিত আর কি। মাটি ভরাটটা ঠিকমতো হয় নাই, যার কারণে অনেক টাকার বালি লাগে হচ্ছে আপনার বিল্ডিং করার জন্য। বিসিক নিয়ে ধারণার অভাব ও জমির দাম ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে রয়েছে নানা অভিযোগ। সাধারণত রাস্তার ধারের জমির দাম অনেক বেশি, তো রাস্তার ধারের জমি না, তাই 50 টাকার 20 লাখ টাকা বিঘে হবে। তারও তো মনে হয় জমি রেট 2-2.5 লাখ টাকা মানে কাটা। এই জন্যই হলো মানে আমাদের অনেকজন আগ্রহ কম। লাইসেন্স করতে যাই যে সমস্যার সম্মুখীন হতে হয়, একটা পরিবেশগত 60 দিকে জানবে। 1.5 বছর যদি আমি ওই পরিবেশগত ছাড়পত্র না পাই, আমি ইন্ডাস্ট্রি চালাবো কি? আমার তো ব্যাংকের লোন দিয়ে আমি তো ফেল মার যাবো। ব্যবসায়ীদের আগ্রহী করতে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। প্রতি 6 মাস অন্তর 60টা করে প্লট শেষ হয়ে যাচ্ছে। তো আমরা আশা করি যে বর্তমানে অবশিষ্ট আছে 44টি প্লট। এই হিসাবে গেলে আমাদের ধারণা যে আগামী 3 বছরের মধ্যে, 3 থেকে 4 বছরের মধ্যে সকল প্লট আমরা আশা করি যে বরাদ্দ হয়ে যাবে। বিসিকের অবকাঠামো নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় 42 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। পাহাড়ি জনপদ খাগড়াছড়ির একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র জেলা সদর হাসপাতাল। কাগজে কলমে 250 শয্যা বিশিষ্ট হলেও বাস্তবে চলছে মাত্র 50 শয্যার লোকবল নিয়ে। রয়েছে তীব্র শয্যা সংকট। এতে দুর্গম এলাকা থেকে রোগীরা হাসপাতালে গিয়েও পাচ্ছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা।
2023 সালে 250 শয্যায় উন্নীত করা হয় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল। পাহাড়ি অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে এই উদ্যোগ নানা সংকটে আলোর মুখ দেখেনি। হাসপাতালের 9 তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। 35 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় 100 শয্যার পুরনো ভবনেই কোনো মতে চলছে স্বাস্থ্যসেবা। ইনডোর ও আউটডোর বিভাগে প্রতিদিন কয়েকশো রোগী চিকিৎসা নিতে আসেন। শয্যা সংকটে ভর্তি রোগীদের মেঝে কিংবা বারান্দায় থাকতে হচ্ছে। এখানে বাচ্চাকে ভর্তি করেছিলাম চিকিৎসার কারণে, এখন তো 250 বেড যদি নাই বিদায়, তো এখন চট্টগ্রাম নিতে হচ্ছে চিকিৎসার কারণে। ফ্লোরে পর্যন্ত হচ্ছে রোগীরা থাকতে হয়। যদি এই যে 250 শয্যা এই নতুন বিল্ডিংটা যদি চালু হতো, সাধারণ জনগণের জন্য খুব ভালো হতো। সীমিত জনবল নিয়ে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম চিকিৎসকরা। 100-র উপরে হচ্ছে রোগী প্রত্যেকদিন ভর্তি থাকতেছে। যে শিশু ওয়ার্ডে হচ্ছে 15 বেডে যেটা, ওটা হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে 4 থেকে 5 গুণ আমাদের রোগী বেশি ভর্তি থাকতেছে। কোনো রোগী খারাপ হয় সেক্ষেত্রে আমাদের নিচে একজন জরুরি বিভাগে ডাক্তার থাকেন, খারাপ রোগীগুলো দেখতে হয় একাই। 250 শয্যা যদি কাজ সম্পন্ন হতো তাহলে প্রতিটি ওয়ার্ডে একজন ইনডোর মেডিকেল অফিসার থাকতে পারত। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, দরপত্র অনুযায়ী কাজ শেষ হলেও ভবনের পূর্ণাঙ্গ কাজ এখনও অসম্পূর্ণ। প্রথম দফার যে ডিপিপি ছিল তার মেয়াদও শেষ 24-30 জুন। বর্তমানে অবশিষ্ট কাজ নিয়ে একটি রিভাইজ ডিপিপি প্রক্রিয়াধীন। যদি এটি পাস হয় তাহলে ঠিকাদার নিয়োগ করে দ্বিতীয় দফায় পূর্ণাঙ্গ কাজ শেষ করা সম্ভবপর হবে। নতুন ভবনের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি হাসপাতালটির সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানান সিভিল সার্জন। সকলের প্রচেষ্টা, জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতা চেয়েছি, ওনারাও সহযোগিতা করতেছেন, ওনারাও প্রচেষ্টা নিচ্ছেন যাতে দ্রুত এই ভবন নির্মাণ সম্পন্ন হয়। পার্বত্য অঞ্চল হওয়ায় খাগড়াছড়িতে মৌসুম পরিবর্তনের সঙ্গে বেড়ে যায় রোগের প্রকোপ। স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত 250 শয্যার কার্যক্রম চালুর ব্যবস্থা নেবে সরকার, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার 3 দিন পরও কুষ্টিয়ার অনেক জায়গায় রয়ে গেছে নির্বাচনী প্রচার সামগ্রী। প্রধান সড়ক থেকে অলিতে গলিতে ঝুলছে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার। তবে নেতাকর্মীদের দাবি অধিকাংশই সরিয়ে নেওয়া হয়েছে, বাকিগুলো অপসারণ করা হবে। নির্বাচনী বিধি ভাঙলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার 48 ঘণ্টার মধ্যে প্রার্থীদের নিজ খরচে আগাম প্রচার সামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। শনিবার এই সময় শেষ হলেও কুষ্টিয়া ইসির নির্দেশনায় সাড়া দিয়েছেন অল্প সংখ্যক প্রার্থী। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিদ্যুতের খুঁটিসহ অনেক জায়গায় এখনো দেখা মিলছে নির্বাচনী পোস্টার। এখন এটা তো ফেসবুকে দেখতেছি, এখন যদি ওতে তো ওরা না তোলে, আমাদের তোলার অধিকার নাই। না মানলে এখন আমরা কি করবো, আপনারা কি করবেন? কিছু চলেছে, কিছু আছে না বেআইনি। এখানে মারেছে, ভিতরে কিছু মারেছে, আস্তে আস্তে চলতেছে, কালকেও চলেছে, পরশুদিন চলেছে। ডিবিসি নিউজের ক্যামেরা দেখে অনেক জায়গায় তড়িঘড়ি করে পোস্টার খুলে নেওয়া হয়। রাজনৈতিক দলের কর্মীরা বলছেন অবশিষ্ট পোস্টার শিগগিরই সরিয়ে নেওয়া হবে। আমাদের তো কোনো জায়গায় ব্যানার পোস্টার আছে বলে আমাদের নলেজে নেই। যদি ভুল করে থেকে থাকে আমি অনুসন্ধানের লোক পাঠাচ্ছি, দেখে ব্যবস্থা নিচ্ছি। যেখানে দৃশ্যমান আমরা সব জায়গায় তুলে ফেলেছি বলে আমি জানি। যদি ভুল করে বা কোথাও না থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমার এই নির্বাচন এলাকা আমি যতটুকু জানি সমস্ত জায়গায় আমরা নিজেরা থেকেও করি। তার বিচ্ছিন্নভাবে হয়তো কোনো গলি টলি গচ্ছিতে এরকম বিচ্ছিন্ন দু একটা থেকেও যেতে পারে, আমার ঠিক জানা নেই। এছাড়া র্যান্ডামলি আমাদের কোনো বিলবোর্ড বা পোস্টার কোথাও নেই। নির্বাচনে বিধিনিষেধ মানাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আমরা ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মাধ্যমে যত পোস্টার লাগানো আছে এগুলো সব আমরা অপসারণ করব, এবং এরপরেও যদি কেউ নতুন করে পোস্টার লাগায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। নির্বাচনের প্রতীক বরাদ্দের আগে প্রচারের কোনো সুযোগ নেই। আচরণবিধি লঙ্ঘন করলে রয়েছে জেল জরিমানার বিধান। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে যখন চলছে বিজয়ের উৎসব, ঠিক সেই সময় খুলনা ও কিশোরগঞ্জের মুক্তিকামী মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করছেন। অবশেষে 17 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের কবল থেকে মুক্ত হয় খুলনা ও কিশোরগঞ্জ। বীর মুক্তিযোদ্ধাদের সাহসী অভিযানে আকাশে উড়ে স্বাধীন বাংলার পতাকা। একাত্তরের 16 ডিসেম্বর সারা দেশ যখন বিজয়ের আনন্দে, তখনও কিশোরগঞ্জ শহরে পাকিস্তানের পতাকা আঁকড়ে ধরেছিল রাজাকাররা।
এমন পরিস্থিতিতে রাজাকারদের হটাতে কোম্পানি কমান্ডার কবিরউদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের কয়েকটি দল ভাগ হয়ে ঘেরাও করে কিশোরগঞ্জ শহর। অবস্থা বেগতিক দেখে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায় রাজাকাররা। এরপর 17 ডিসেম্বর সকালে মুক্ত হয় কিশোরগঞ্জ শহর, যদিও পাকিস্তানি সেনারা 4 ডিসেম্বরই পালিয়ে যায়। বাহিনী ছিল অত্যাধিক দুর্ধত এবং অত্যাধিক চালাক এবং খুবই শক্তিশালী ছিল আমি মনে করি, যার ফলে আমাদের এখানে আসতে আমাদের দেরি হয়েছে এবং এই স্বাধীন এই জন্য 17 তারিখ স্বাধীন হয়েছে। স্বাধীনতার 54 বছর পরও নির্যাতনের শিকার হচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা। নিরাপত্তা জোরদারের দাবি তাদের। মুক্তিযোদ্ধার উপরে এই অপমানজনক ঘটনা ঘটতেছে, এগুলি খুব অসহ্য আমাদের কাছে, আমার খুবই খারাপ লাগে। যে এত কষ্ট করার পরে এত কষ্ট করে দেশ আনা, আমাদের উপর কিছু নির্যাতন করেছে, হয়তো আমাদের শারীরিকভাবে কোনো নির্যাতন করে নাই, তখনই আমরা মনটা একটু ভেঙে পড়ে। বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান দেওয়ার দাবি নতুন প্রজন্মের। যে মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মান করতো এই সম্মানটুকু এখন আর দেয় না। আমাদের বাবারা এই জন্য দেশ স্বাধীন করে নাই। বিজয়ের দিনেও জীবনবাজি রেখে যুদ্ধ করতে হয়েছিল খুলনার মুক্তিকামী মানুষের। শহরে মুক্তিযোদ্ধারা প্রবেশের সময় বাধা সৃষ্টি করে পাক বাহিনীর সদস্যরা। সে সময় খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাকিস্তানি সেনাদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়। 13 ডিসেম্বর সেখানে হানাদার বাহিনীর সাথে ব্যাপক যুদ্ধ হয় মিত্র বাহিনী ও মুক্তিযোদ্ধাদের। 5 দিন 5 রাত বিরতিহীন যুদ্ধের পর আত্মসমর্পণ করে পাকিস্তানিরা। আমরা ওই 16 তারিখে শহরে ঢুকতে পারি নাই, যার জন্য খুলনা স্বাধীন হয় 17 তারিখ সকাল 9:30টায় আমরা বলি। 13 তারিখ থেকে শুরু করে নন স্টপ রাত দিন এই যুদ্ধটা চলেছে এবং 17 তারিখে যে তারা সারেন্ডার করেছে, এটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার। 13, 14, 15, 16, 17 প্রায় 5 দিন যাবত এই যুদ্ধটা চলেছে। 17 ডিসেম্বর খুলনা সার্কিট হাউস ময়দান ও শহীদ হাদিস পার্কে বিজয়ের পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা। সঞ্চিতা হক, ডিবিসি নিউজ। টেকনাফে শুরু হয়েছে বড় টানা জাল দিয়ে সাগরে মাছ ধরার মৌসুম। ধরা পড়ছে রূপচাঁদা, লইট্টা, ছুরি, বাহারি সামুদ্রিক মাছ। ফলে বছরের এই সময় জেলেদের আনন্দ উল্লাসে মুখরিত থাকে বঙ্গোপসাগরের তীর। খোলারচর থেকে বাহারছড়া উপকূল পর্যন্ত 48 কিলোমিটার এলাকায় 200টিরও বেশি টানা জাল দিয়ে মাছ শিকার চলছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। ভোরের আলো ফোটার আগেই বঙ্গোপসাগর ঘিরে শুরু হয় টেকনাফের জেলেদের কর্মব্যস্ততা। বছরের শীতকালীন এই সময়ে অনেকটাই শান্ত থাকে বঙ্গোপসাগর, তাই ঢেউয়ের তালে বড় টানা জাল দিয়ে মাছ ধরার উপযুক্ত সময় এটি। এক একটি টানা জালে কাজ করেন 20 থেকে 30 জন। এই মৌসুমে গভীর সমুদ্রে মাছ না থাকায় জেলেরা নেমে পড়েন টানা জাল নিয়ে। ধরা পড়ে রূপচাঁদা, লইট্টা, ছুরি, ফাইসা, চিংড়ি সহ নানা সামুদ্রিক মাছ। বিভিন্ন ধরনের মাছ আইয়ে সেই জানের একটু মাছ কম আর বাদালতি টানা জালে মারি আসছি। সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ মারতে থাকি। সিজন আসলে অনেক মানে বড় বড় মাছ নিয়ে যায়। মাছ নিয়ে যাওয়ার পর এখানে কুলে বেশি মাছের স্বর্গরাজ্য। এখানে হাজার হাজার মানুষ বুড়ে উঠে সন্ধ্যায় বাসায় ফিরে মাছ মারে। বড় টানা জাল শুধু মাছ ধরার মাধ্যম নয়, এটি উপকূলীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তিও বটে। মৎস্য বিভাগ বলছে ঘোলারচর থেকে বাহারছড়া উপকূল পর্যন্ত 48 কিলোমিটার এলাকায় ছোট বড় 200টির বেশি টানা জাল নিয়ে মাছ ধরা হয় সাগরে। সমুদ্রের উপরিভাগের যেই মাছগুলো আছে তারা বঙ্গোপসাগরের তটরেখার সে গোলালপাড়া থেকে বাহারছড়া শ্যামলাপুর পর্যন্ত 48 কিলোমিটারের তটরেখার নিকটবর্তী মাছগুলো বিচরণ করতে স্বচ্ছন্দ বোধ করে। এই কারণে এই সময়ে টানা জাল দিয়ে জেলেরা মাছ ধরে এবং এই সময় মাছ ধরাটা বৈধ। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় নির্ধারিত সময় জালের মাপ ও সরকারি নির্দেশনা মেনে মাছ শিকারের কথা বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ভবন নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে না। মানা হচ্ছে না বিল্ডিং কোড, নকশার ছাড়পত্র নিলেও সেই অনুযায়ী কাজ করছেন না ভবন মালিকরা, যার কারণে ঝুঁকিতে থাকবে ভবনগুলো। বিপদে পড়বে পুরো নগর। ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি এলাকা শিক্ষা প্রতিষ্ঠান আর ঘনবসতিপূর্ণ এই এলাকার 5 তলা ভবন শাকিল ম্যানশন হিলে পড়ে শনিবার রাতে। পাশেই চলছিল একটি 20 তলা ভবনের বেসমেন্ট খননের কাজ।
সিটি কর্পোরেশনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে নতুন ভবনের বেসমেন্ট নির্মাণে সরকারের বেঁধে দেয়া বিল্ডিং কোড মানা হয়নি। একই অনিয়ম হয়েছে হেলে পড়া ভবনটিতেও। 2018 সালে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা করে ময়মনসিংহ। 7 বছর না পেরোতেই নগর জুড়ে গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন। গুলকিবাড়ি, কাচিঝুলি, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, টাউন হল এলাকা প্রায় সব জায়গাতেই ঘনবসতির মাঝে গড়ে উঠেছে 10 থেকে 20 তলা ভবন। অধিকাংশ জায়গায় মানা হয়নি সরকারি নিয়ম। আমাদের বাচ্চারা এখানে পড়তেছিল, কারণ আমরা পড়ে চলে যাই, কিছুক্ষণ পরে শুনি যে বিল্ডিংটা কাঁপতেছে এবং হেলে পড়ে গেছে। সিটি কর্পোরেশন বলতেছেন, এই অমনে বলতেছেন, উনারাই তো আসলে এই কাজটা ত্রুটিযুক্ত করছে। যারা এটার অনুমোদন দিছে তারাও এটা মানে এখন কি এরাও ভুল করছে, এগোরাও মানে অনেক কিভাবে দিচ্ছে তারাই জানে। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ জোন ময়মনসিংহ। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে না ভবন নির্মাণের সময়ে। তারা যখন বেসমেন্ট করার জন্য মাটি কাটলো, মাটি সরে গেছে, সরে গিয়ে এই বিল্ডিংটা কাত হয়ে ওই কর্নারটা একেবারে কাত হয়ে ডেবে গেছে। এই বিল্ডিংটা এখন সম্পূর্ণ বসবাসের অনুপযুক্ত। যে পারমিশন পেয়েছেন এটার আলোকে আপনার ভবন করতে হবে, কিন্তু আপনি যদি না করেন ভবনের মালিকেরাও এটার জন্য দায়বদ্ধ থেকে যায়। অনেক সীমাবদ্ধতার কথা বলছে সিটি কর্পোরেশন। আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের লোকবলের অভাব রয়েছে। আমরা পিছনে যা না তাকিয়ে সামনে তাকাই এবং বর্তমানের দিকে তাকাই, সেই ভবনগুলো ঠিকঠাক ভাবে করছে কিনা সেটা আমরা নজর দিই। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সবার। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ। জার্মানির কোলন শহরের এক আবাসিক বাড়ির সামনে বসানো হয়েছে বড় লাল একটি বোতাম। তাতে লেখা প্রেস মি। বোতাম চাপলেই শুরু হয় আলো আর সঙ্গীতের মনোমুগ্ধকর ক্রিসমাস শো। অন্যদিকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি বাড়ি হাজারো ঝলমলে আলো ও কৃত্রিম তুষারপাতের রূপ নিয়েছে এক অপূর্ব ক্রিসমাস বিস্ময়ে। মাত্র একটি বোতাম চাপলেই পুরো বাড়ি জ্বলে ওঠে প্রায় 20,000 এলইডি লাইটে। উৎসব মুখর আলো, আনন্দের গান আর মজার মন্তব্য সবকিছুই চলে স্বয়ংক্রিয়ভাবে। মোট 16টি গানের সঙ্গে তাল মিলিয়ে ঝলমল করে জার্মানির কোলন শহরের বাড়িটির সামনের অংশ ও বাগান। গেল বছর এই বাড়িতে 30 মিনিটের পুরো অনুষ্ঠানটি চালাতে হয়েছিল কোনো একজনকে। কিন্তু এবার সেই ঝামেলা এড়াতেই তৈরি করা হয়েছে বোতাম, যাতে পথচারীরাই সিদ্ধান্ত নিতে পারেন কখন অনুষ্ঠান শুরু হবে। আমরা খুব বেশি দূরে থাকি না, তবে আয়োজনটি পুরো শহর জুড়ে শুনতে পাওয়া যায়। আমার খুব ভালো লাগছে যে এখনো এমন দয়ালু মানুষ আছেন যারা কেবল শিশুদের আনন্দ দেওয়ার জন্য এত সুন্দর আয়োজন করেছে। এদিকে ফিলিপিন্সের ম্যানিলার ভিজুয়াল আর্টিস্ট ও গৃহকর্ত্রী মার্জিন অর্গানও তার বাড়ি সাজিয়েছেন অসংখ্য ক্রিসমাস লাইট ও শত শত উৎসবের মূর্তিতে। আমার খুব সুন্দর অনুভূতি হচ্ছে, যা আমাকে অত্যন্ত আনন্দিত করে। প্রকৃতপক্ষে আমার আনন্দ হচ্ছে বাচ্চাদের মজা করতে দেখে। 2020 সাল থেকে শুরু হওয়া এই আলোকসজ্জা এখন প্রতি সপ্তাহান্তে টেনে আনছে বিপুল দর্শনার্থী। স্থানীয় অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসছেন আলো দেখতে আর কৃত্রিম তুষারের নিচে খেলতে। ক্রিসমাসের এই আয়োজন মহামারীর আগেই শুরু করেছিলেন বাড়ির মালিক। করোনাকালে যখন শিশুরা ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল, তখন তাদের জন্য নিরাপদ ও আনন্দময় একটি জায়গা তৈরি করাই ছিল তার লক্ষ্য। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হলো চিত্র প্রদর্শনী সংসপ্তক মেমোরির 71। একসঙ্গে দুটি জায়গায় 1 মাস চলবে এই আয়োজন। প্রদর্শনীর মূল স্থান ধানমন্ডির গ্যালারি হামিদুজ্জামান। এই আয়োজনের উদ্বোধন করেন খ্যাতিমান শিল্পী মনিরুল ইসলাম। 80 জন শিল্পীর বিভিন্ন মাধ্যমের কাজ স্থান পেয়েছে প্রদর্শনীতে। আরেক স্থান উত্তরার দিয়াবাড়ির পিরামিড পয়েন্টে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী আইভি জামান। 15 জানুয়ারি পর্যন্ত ধানমন্ডির 2 নম্বর সড়কের 33 নম্বর বাড়িতে অবস্থিত গ্যালারি হামিদুজ্জামানে প্রতিদিন বেলা 11টা থেকে রাত 9টা এবং দিয়াবাড়ির পিরামিড পয়েন্টে প্রতিদিন বেলা 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই আয়োজন খোলা থাকবে সবার জন্য। গাজীপুরের জয়দেবপুর রেল ক্রসিংয়ে নগরবাসীর রয়েছে নানা দুর্ভোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, জানাবেন যে দুর্ভোগ নিয়ে কি বলছে নগরবাসী? দাঁড়িয়ে রয়েছি, তার পেছনে গাজীপুরের সবথেকে বড় দুঃখ যে রেল ক্রসিংটি সেটির অবস্থান। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই রেল ক্রসিং দিয়ে উত্তরবঙ্গের সাথে যোগাযোগের একটি
প্রথম, এবং এখান থেকে সারা দিনে প্রায় ৭৭ জোড়া ট্রেন কিন্তু এখান থেকে যায়, এবং এই ৭৭ জোড়া ট্রেন যাওয়ার কারণে কিন্তু মানুষজনকে প্রচন্ড পরিমাণে একটি দুর্ভোগে পোহাতে হয়। তার সব থেকে দুর্ভোগটি বেশি পোহাতে হয় যারা স্কুল এবং বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য যারা আছে তাদেরকে সব থেকে বেশি ঝামেলায় পড়তে হয়। এবং জয়দেবপুর যে রেল জংশনটি আছে সেই জংশনের কিন্তু রেল ক্রসিং, আর এই রাস্তাটি হলো সবথেকে শহরের ভিতরে গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা দিয়েই কিন্তু আদালত চত্বর, এসপি অফিস, দুদক অফিস, সিআইডি সব জায়গা, পিবিআই সব জায়গায় কিন্তু যাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ এই জায়গাটি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা স্কুলে পড়াশোনা করে তার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে যায় তাদের জন্য কিন্তু এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি যেহেতু প্রচুর পরিমাণে ট্রেন চলাচল করে তাতে যার জন্য সাধারণ মানুষকে খুব দুর্ভোগে পড়তে হয়। আমি আপনাকে একটু জিজ্ঞেস করবো যে আপনারা তো সবসময় এই রাস্তাটি ব্যবহার করেন, এই ট্রেনের কারণে আপনাদের কি ধরনের দুর্ভোগ পোহাতে হয়? যানজট বেড়ে থাকে, নিয়মিত আমরা চলাচল করতে পারি না, তারপরে আমাদের অফিস টাইম লস হয়, কর্মক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি হয়, এইগুলোই আর কি। এর আগেও কিন্তু যারা মেয়র হিসেবে এসেছিলেন আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের যিনি মেয়র ছিলেন জাহাঙ্গীর আলম, সেও কিন্তু জায়গার মাধ্যমে এখানে একটি ফুটওভার ব্রিজ বা ফ্লাইওভার নির্মাণের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু এখানে 3টি দপ্তর আছে, এক রেলওয়ে কর্তৃপক্ষ, তার পাশাপাশি সড়ক ও জনপথ, এবং তার পাশাপাশি কিন্তু গাজীপুর কর্পোরেশন বিদ্যুৎ। আসলে কারোরই সমন্বয় নেই এখানে একটি ফ্লাইওভার নির্মাণের ক্ষেত্রে, আর এই সমন্বয়হীনতার কারণে কিন্তু চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে সাধারণ মানুষদেরকে। আর এই দুর্ভোগের কারণে কিন্তু সাধারণ মানুষের প্রত্যেক দিন প্রায় ঘন্টার পর ঘন্টা নষ্ট হয় শুধুমাত্র এই রেল ক্রসিংয়ে এসে। তো এই ছিল এখন পর্যন্ত রেল ক্রসিংয়ের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ পোহাতে হয় সেটি সম্পর্কে সর্বশেষ এই দুর্ভোগের কারণেই কিন্তু তাদের প্রচুর পরিমাণে সময় নষ্ট হচ্ছে। তো সবারই আসলে এই জিনিসটাই চাওয়া যে এই দুর্ভোগ থেকে যাতে কেউ তাদেরকে বের করে দিয়ে আসে। করিয়েই ছিল এখন পর্যন্ত যে দুর্ভোগের সর্বশেষ তথ্য। মামুদা, ধন্যবাদ আপনাকে। নির্মাণের 4 বছরে উৎপাদনে যেতে পারেনি চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী। অর্ধেকের বেশি প্লট রয়ে গেছে অবিকৃত, বরাদ্দ দেয়া জমিও ফাঁকা পড়ে আছে। মৌলিক অবকাঠামো, নিরাপত্তাহীনতা সহ নানা জটিলতায় বিনিয়োগে আগ্রহ নেই শিল্প উদ্যোক্তাদের। সহজ শর্তে কিস্তির সুবিধা সহ আশার বাণী শোনাচ্ছেন কর্মকর্তারা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, এতদিনে কেন উৎপাদনে যেতে পারেনি বিসিক, জানাবেন সার্বিক চিত্র। আসলে এই বিসিক শিল্পনগরীটি শুরু হয় 2014 সালের জুন মাসে, এবং এর যে নানা অবকাঠামো থেকে শুরু করে জমি অধিগ্রহণ, তার কাজ শেষ হয় 2021 সালের জুন মাসে। এই প্রায় 6 বছরে কিন্তু এই নির্মাণ যে কাজ, জমি অধিগ্রহণের কাজ কিন্তু শেষ হয়েছে। এরপরে কিন্তু 2021 সালের জুন মাস থেকে প্লট বরাদ্দ শুরু হয়, কিন্তু প্লট বরাদ্দ প্রায় 4 বছর পেরিয়ে গেছে। এই 4 বছরের দৃশ্যমান কিন্তু কোনো অগ্রগতি হয়নি। এই 4 বছরের মধ্যে মাত্র 34টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, বাকি কিন্তু এখনো রয়েছে 44টি প্লট। আমরা যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে, এই যে বিসিক শিল্পনগরীটি করা হয়েছে সেটি একেবারে অপরিকল্পিতভাবে। এর যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং যে জমি রয়েছে সেটি একেবারে নিচু জমি। যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু এই জমি কিনে তাদের যে শিল্প কলকারখানা গড়ে তুলবে তার আগে কিন্তু তাদের বড় অঙ্কের বিনিয়োগ কিন্তু এখানে করতে হচ্ছে। তা না হলে কিন্তু তারা কিন্তু এই শিল্পটি তৈরি করতে পারছে না। আমরা এর আগে দেখেছি অনেকেই কিন্তু এই বিসিক শিল্পনগরীতে কিন্তু প্লট বরাদ্দ নিয়েছিল, কিন্তু অনেকেই সেটি পরবর্তীতে কিন্তু সেই প্লট বরাদ্দ কিন্তু বাতিল করতে বাধ্য হয়েছে। আমরা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যেটি বলছে যে অন্যান্য জেলায় যেসব বিসিক শিল্পনগরী রয়েছে সেগুলোর তুলনায় এটি কিন্তু মোটামুটি ভাবে আসলে প্লট বরাদ্দ চলছে। আগামী কয়েক বছর গেলেই কিন্তু প্লট বরাদ্দর যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু শেষ হয়ে আসবে। এছাড়া কিন্তু আমরা এখানে যেটি দেখেছি এখন পর্যন্ত প্রায় একটি শিল্প কলকারখানা যেটি উৎপাদনে গেছে, এবং বাকিগুলো কিন্তু কবে নাগাদ উৎপাদনে যাবে সেটি কিন্তু এখনো কর্তৃপক্ষ বলতে পারছে না। তো চুয়াডাঙ্গা থেকে বিসিক শিল্পনগরীর এই ছিল আমার কাছে সর্বশেষ। সেলিম, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ভবন নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে না, মানা হচ্ছে না বিল্ডিং কোড, নকশার ছাড়পত্র নিলেও সেই অনুযায়ী কাজ করছে না ভবন মালিকরা, যার কারণে ঝুঁকিতে থাকবে ভবনগুলো, বিপদে পড়বে পুরো নগর। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, জানাবেন যে ভবন নির্মাণে যেসব অনিয়ম চলছে তা দেখভালে প্রশাসনের কি ভূমিকা?
কৌরি 2018 সাল থেকে যাত্রা শুরু করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সবশেষ বিভাগীয় শহর এবং দ্বাদশ সিটি কর্পোরেশন ময়মনসিংহ। 7 বছরের এই যাত্রায় ময়মনসিংহের প্রত্যেকটি মহলায় নতুন করে মাথাচাড়া দিয়ে যে বহুতল ভবনগুলো শুরু হচ্ছে এবং যেগুলো নির্মাণ কাজ চলছে সেগুলো দেখভাল করার জন্য সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকলেও আসলে লোক জনবলের অভাব যে বিষয়টি রয়েছে সেই অভাবের কথাই বলছেন সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী একটি বিল্ডিংয়ের বেসমেন্ট খননের কাজ করতে গিয়ে তার পাশে থাকা 5 তলা একটি ভবন হেলে পড়ে এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। আমরা প্রশাসনের কর্তা ব্যক্তি যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে লোক জনবল অভাব থাকার কারণেই তারা আসলে নিয়মিত নজরদারিতে রাখতে পারে না নতুন ভবনগুলো। স্থানীয়দেরও অভিযোগ রয়েছে যে যেইভাবে সরকারি নিয়ম মেনে বিল্ডিং কোড মেনে যে নতুন ভবনগুলো গড়ে তোলা প্রয়োজন, নির্মাণ করার প্রয়োজন, তেমনটা আসলে কোনো জায়গাতেই করা হচ্ছে না। সিটি কর্পোরেশনের প্রতিটি মহল্লাতেই 10 তলা থেকে 20 তলা ভবনের অনুমোদন দেয়া হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, কিন্তু সেটার জন্য যে পর্যাপ্ত জায়গা সে জায়গাও কিন্তু রাখা হচ্ছে না, রাস্তা রাখা হচ্ছে না, যার কারণে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস থেকে শুরু করে মরদেহ আনা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নগরবাসী বলছেন যে সুনির্দিষ্ট যে সরকারি নিয়ম, বিল্ডিং কোড সেগুলো না মানার কারণে এই দীর্ঘমেয়াদী একটি ভোগান্তিতে পড়ে যাচ্ছেন ময়মনসিংহ নগরবাসী। আর ময়মনসিংহ কিন্তু ইতোমধ্যে এই ভূমিকম্পের রেড জোনে পড়েছে। ভূমিকম্পের রেড জোন এলাকায় পড়ার পরেও যে ভূমিকম্প সহনীয় যত ধরনের নিয়ম রয়েছে সেই নিয়মও মানা হচ্ছে না নতুন ভবন নির্মাণে। স্থানীয়দের দাবি যে মানুষের জন্য এবং নগরবাসীর জন্য ভবিষ্যতের সমস্যা নিরসনে এবং একটি স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য সিটি কর্পোরেশন এই বিষয়ে নজরদারি আরও বাড়াবে, এমনটাই আসলে স্থানীয়রা মনে করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ খবর। রাবি, ধন্যবাদ আপনাকে। পৌষের দ্বিতীয় দিন আজ, প্রকৃতিতে কুয়াশা, শিশির আর রোদের নরম ছোঁয়া জানান দিচ্ছে শীত এসে গেছে। ঠাকুরগাঁওয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে বাড়ছে ঠান্ডার তীব্রতা। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, যেমনটা জানাচ্ছিলাম যে ঠাকুরগাঁওয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, জনজীবনে এর প্রভাব সম্পর্কে জানাবেন, বিশেষ করে দুস্থ অসহায় যারা আছেন তাদের কোনো সাহায্য সহযোগিতা করা হয়েছে কিনা সব মিলে একটু জানাবেন। করি পৌষের আজ 2 তারিখ, ক্যালেন্ডারের পাতায় মাত্র গতকাল পৌষ শুরু হলেও বাস্তবতা হলো ঠাকুরগাঁয়ে পৌষের শীত দেখা দিয়েছে প্রায় মাস খানিক আগে। আমরা লক্ষ্য করছি উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে বরাবরই শীতের প্রকোপ অনেক বেশি থাকে এবং এই জেলায় শীত একটু আগে আসে এবং একটু পরে যায়। তো এবছর আমরা নভেম্বর থেকে দেখছি যে উত্তরে হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ, ঘন কুয়াশা এবং হাড় কাঁপানো শীত লক্ষ্য করা যাচ্ছে। তো বলা যেতে পারে যে ক্যালেন্ডারের পাতায় কাগজে কলমে শীত নতুন হলেও বাস্তবতায় শীত এখানকার মানুষের জন্য অনেক পুরনো। তো আজকে আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 4 দিন আগে কিন্তু তাপমাত্রা নেমে এসেছিল 9.5 ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা কিছুটা বাড়লেও কিন্তু খুব একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। আমরা লক্ষ্য করছি যে ভোরের দিকে ঘন কুয়াশা থাকছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করছে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু তাপমাত্রাটি আবার নামতে শুরু করছে। রাত যত গভীর হয় তাপমাত্রা তত কমে। এতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে দুস্থ অসহায় এবং ছিন্নমূল মানুষ যারা খোলা আকাশের নিচে থাকে, এবং বেশি কষ্ট পাচ্ছে শিশু বৃদ্ধরা। আমরা লক্ষ্য করেছি যে শীতের প্রকোপ বাড়লেও কিন্তু ঠাকুরগাঁয়ে কম্বল বিতরণ বা শীতবস্ত্র বিতরণ খুব একটা চোখে পড়ছে না। এতে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে, উদ্বেগ বাড়ছে। এছাড়াও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই শীতে সবচেয়ে বেশি কষ্ট পায় হাসপাতালে ভর্তি হচ্ছে বৃদ্ধ এবং শিশুরা।
শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে তারা ভর্তি হচ্ছে, কারো ডায়রিয়া হচ্ছে, কারো নিউমোনিয়া হচ্ছে। আমরা কিন্তু হাসপাতালে শিশু ওয়ার্ডে দেখেছি ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে, এবং হাসপাতালে আমরা লক্ষ্য করছি কিন্তু এই ডায়রিয়ার কারণে স্লাইনের যে সংকট দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই শীতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধ এবং শিশুরা, এবং তারা পরামর্শ দিচ্ছে বৃদ্ধ এবং শিশুদেরকে যেন নিরাপদে রাখা হয় এবং গরম কাপড় পরিধান করেই যেন বাইরে তারা বের হয়। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ খবর। নবীন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ দফায় প্রায় 1 মাস ধরে হাসপাতালে ভর্তি তিনি। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন আছেন এভার কেয়ার হাসপাতালে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সেটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অপরিবর্তিত। আপনি জানেন যে তিনি ইলেকটিভ ভেন্টিলেশনে আছেন। সেই ইলেকটিভ ভেন্টিলেশনের মাধ্যমেই তার যে সুস্থতা বা তার যে চিকিৎসা সেবা সেটা কিন্তু নিশ্চিত করছেন চিকিৎসকরা। আপনি জানেন যে চিকিৎসক বোর্ডের মাধ্যমে তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই বলা যায় মাসখানেক ধরে এই এভার কেয়ার হাসপাতালে তিনি ভর্তি আছেন, এবং কি তার এই চিকিৎসক বোর্ডের সঙ্গে সার্বিক সহযোগিতা করছেন তার পুত্রবধূ জুবাইদুর রহমান। তিনিও কিন্তু প্রতিদিন 2 বার করে এসে তিনি কিন্তু দেখে যাচ্ছেন, এমনকি সেখানে বসে মেডিকেল বোর্ড যারা আছেন, চিকিৎসকদের সদস্য যারা আছেন তাদের সঙ্গে কিন্তু তিনি প্রতিদিনই একটি বোর্ডের বা বৈঠকের বা জরুরি সভার একটি বিষয় থাকে। সেই প্রেক্ষিতেই কিন্তু মূলত তারা এখানে অবস্থান করেন, এমনকি জুবাইদুর রহমান সেই বিষয়গুলো কিন্তু দেখভাল করছেন। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই, তার বিদেশে বা লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি একেবারেই অনিশ্চিত এখন। কারণ হচ্ছে তার শারীরিক যে কন্ডিশন, সেই শারীরিক অবস্থার উপরেই আসলে নির্ভর করছে তার লন্ডনে যাওয়ার। তবে এখন অবধি যেহেতু সেই ধরনের সিচুয়েশন বা তার শারীরিক অবস্থা সেই পরিমাণটা মানে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, বিধেই কিন্তু তাকে এখন পর্যন্ত দেশে রাখা হচ্ছে, এমনকি এই এভার কেয়ার হাসপাতালে তিনি কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এমনকি আরেকটি বিষয় আমি যদি একটু তথ্য দিতে চাই, যেটা এখানে যে বিষয়টা আছে ইলেকটিভ ভেন্টিলেশনটা আসলে কি সেটা যদি আমি একটু জানতে চাই, যে এটি খুব নির্দিষ্ট এবং পরিকল্পিত একটি চিকিৎসা পদ্ধতি। এটা তখনই দেওয়া হয় যখন চিকিৎসকগণ বুঝে যান রোগীর শ্বাসক্রিয়া দুর্বল হচ্ছে এবং সামনে ঝুঁকি বাড়তে পারে এবং জরুরি ভিত্তিতে ভেন্টিলেশন নিতে হলে জটিলতা বেড়ে যেতে পারে। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে আগে থেকে নিরাপদভাবে শ্বাসের সাপোর্ট নেওয়ার ব্যবস্থা এইটা যেটা এখন দেওয়া হচ্ছে ইলেকটিভ ভেন্টিলেশন যেটা। আর সেক্ষেত্রে আরেকটি বলা যায় রোগী স্থিতিশীল থাকে, অঙ্গগুলো কিডনি হার্ট ইত্যাদি কাজ করে, জরুরি লাইফ সাপোর্টের মতো বিপজ্জনক অবস্থা থাকে না। ইলেকটিভ ভেন্টিলেশনের মৃত্যুর হার প্রায় 10 থেকে 25%। এই ক্ষেত্রে বলা যায় যে ইলেকটিভ ভেন্টিলেশন তখনই করা হয় যখন রোগী পুরোপুরি ক্র্যাশ করেনি, শরীরের অঙ্গগুলো এখনও তুলনামূলকভাবে স্থিতিশীল, চিকিৎসকগণ আগে থেকেই গ্যাস এক্সচেঞ্জ অক্সিজেন সহ যদি কন্ট্রোল সবকিছুই প্রস্তুত করে দেন, জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয় না। তো সবকিছুই বলা যায় এই ইলেকটিভ ভেন্টিলেশনের মাধ্যমেই কিন্তু তার এখন চিকিৎসা নেওয়া হচ্ছে, যাতে করে কোনো ধরনের সামনে কোনো বড় ধরনের বিপদ বা সমস্যা পড়তে যাতে না হয়। তাই আগেভাগেই এই ইলেকটিভ ভেন্টিলেশনের চিকিৎসার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। তো আসলে তার যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, তিনি আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার সবশেষ পরিস্থিতি তুলে ধরেন। সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে এবং দেখার বিষয় যে তার সবশেষ পরিস্থিতিটা কি রয়েছে, তার শারীরিক অবস্থা কি রয়েছে। তো এই ছিল এখান থেকে এসে তার সবশেষ। পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। সেটা আরিফ, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 200 নরসিংদী 2-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী 2-এ, আর আমাদের এই আয়োজনে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী জনাব সারোয়ার তুষার। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী এলাকার পরিকল্পনা নিয়ে, তার ভাবনা। জনাব সারোয়ার তুষার, আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত। শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে মানুষ কেন আপনাকে ভোট দিবে? ধন্যবাদ আপনাকে। মানুষ আমাদের প্রতি খুবই পজিটিভ। আমরা গত 1-1.5 বছর এখানে কাজ করেছি এবং আমাদেরকে ভোট দেওয়ার প্রধান কারণটা হচ্ছে যে পলাশের মানুষ একটা পরিবর্তন চাচ্ছে।
নতুন নেতৃত্ব চাচ্ছে। এর পাশাপাশি গত 1-1.5 বছর যাবৎ এখানে যে ধরনের অন্যায় হয়েছে, পলাশে যে রাজনৈতিক বাস্তবতা, চাঁদাবাজি, খুন খারাপি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক হানাহানির যে পরিবেশটা আছে, এটা মানুষ পরিবর্তন চায় এবং তারা 5 আগস্টের পরে এই ধরনের পরিস্থিতি হবে এটা তারা ভাবতে পারে নাই, কিন্তু এটাই হচ্ছে এখানে। আপনি জানেন যে আমাদের এটা একটা শিল্প এলাকা, ফলে মানুষ এখানে চাচ্ছে এরকম একজন নেতৃত্ব যিনি এখানকার তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, এলাকার সামাজিক যে সম্প্রীতিটা সেটাকে নিশ্চিত করতে পারবে। এখানে হিন্দু জনগোষ্ঠী আছে, মুসলিম জনগোষ্ঠী আছে, তাদের মধ্যে এক ধরনের ঐক্যের পরিবেশ বজায় রাখতে পারবে এবং চাঁদাবাজি, মাদক ইত্যাদি দূর করতে পারবে। এর পাশাপাশি এলাকার যে উন্নয়ন, আপনি জানেন যে আমাদের ঢাকার একটা কাছাকাছি একটা উপজেলা হলেও যথেষ্ট অনুন্নত এলাকা, ফলে এখানে একটা উন্নয়নের পরিবেশ তৈরি করতে পারবে। গত 17 বছরে যে ধরনের এক ধরনের বঞ্চনা ছিল এলাকায়, সেটা থেকে মানুষকে দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করতে পারবে। আপনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে কোন কোন কাজগুলো আগে করবেন বা আপনার পরিকল্পনা কি থাকবে? আমাদের অনেকগুলো পরিকল্পনা আমাদের ইশতেহারের মধ্যে সেটা থাকবে। প্রধানত 3টা জিনিসকে আমরা প্রাধান্য দিচ্ছি। একটা হচ্ছে যেটা আমি বললাম যে কর্মসংস্থান, 1 এবং 2 হচ্ছে আপনার স্বাস্থ্য, মানে স্বাস্থ্য ব্যবস্থার অত্যন্ত নাজুক আমাদের এখানে, ইউনিয়ন ভিত্তিক কোনো স্বাস্থ্য ব্যবস্থা নাই, সেটা আমরা ব্যবস্থা করব। আমরা বলেছি যে 1 ঘর 1 চাকরি, প্রত্যেকটা এখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা, 1 ঘর 1 চাকরি এরকম একটা জিনিস আমরা বাস্তবায়ন করবো। এবং 3 নম্বর হচ্ছে শিক্ষা, মানে এখানে আপনি দেখবেন যে তথ্য প্রযুক্তির শিক্ষার বা এই যুগোপযোগী যে শিক্ষা, এই যুগের যে শিক্ষা, সেগুলোর কোনো ব্যবস্থা কিন্তু আমাদের এখানে নাই। ফলে আমাদের তরুণরা অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে থাকে, সেটা যেন না হয়। ফলে আমরা পলাশে সেই ধরনের ব্যবস্থা করব যেন তথ্য প্রযুক্তি, আইটির জ্ঞান আমাদের পলাশ থেকেই অর্জন করতে পারে তরুণ সমাজ। এই 3টা জিনিসকে আমরা প্রাধান্য দিচ্ছি। এর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নত করা, সেগুলোকে আমরা উন্নত করব এবং আমরা আসলে ওয়ার্ড ভিত্তিক ইশতেহার দেবো। একটা আমাদের নরসিংদী 2-এর জন্য সামগ্রিক একটা ইশতেহার থাকবে। এর পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা সমস্যা আছে, সেগুলো আমরা যখন প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি লিপিবদ্ধ করছি প্রত্যেকটা সমস্যা, এবং তখন ওই ওয়ার্ড ভিত্তিক সমস্যা অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক ইশতেহার দেওয়া হবে। ফলে এইগুলো আমাদের পুরো পলাশকে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা আমাদের মধ্যে আছে। আপনি তরুণ রাজনৈতিক, আপনি কি মনে তরুণদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? তরুণদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে যে তারা জানে যে তারা আসলে কী কারণে 5 আগস্ট কিংবা তার আগে জুলাই মাসে যে গণ অভ্যুত্থানে অংশ নিল এবং অনেকেই এখন আহত হয়ে কাতরাচ্ছে। তারা যে বাংলাদেশটা করতে চেয়েছে, যে ধরনের পলাশ তারা করতে চেয়েছে, সেটা কিন্তু তারা এখনও পাচ্ছে না এবং তারা বিদ্যমান রাজনীতিবিদদের ওপর বীতশ্রদ্ধ। কারণ তরুণদের যে অনুভূতি, তরুণরা যে ধরনের পলাশ চাচ্ছে, নরসিংদী 2 চাচ্ছে, সেটা কিন্তু কেউ প্রোভাইড করার কথা তাদেরকে বলছে না। যেমন আমাদের এখানে কোনো খেলার মাঠ নাই, মানে ভালো কোনো খেলার মাঠ নাই, যেগুলো ছিল সেগুলো দখল হয়ে গেছে। ফলে আমার তরুণদের প্রতি বার্তা হচ্ছে যে আপনারা এবার মার্কার পাশাপাশি ব্যক্তিকে ভোট দেবেন এবং কে আপনাদের সাথে সবসময় কানেক্টেড থাকবে সেটা বিবেচনা করে এবার ভোট দেবেন এবং ভোটটা দিতে হবে পরিবর্তনের পক্ষে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, জানছিলাম জনাব সারোয়ার তুষারের অভিব্যক্তি। আমাদের আজকের এই আয়োজন এখানে শেষ হচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখা হবে সেখানে। সে পর্যন্ত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আজ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে সমাবর্তনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। সেখানকার সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। মীর, সমাবর্তনের আনুষ্ঠানিকতা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ঈশিতা, প্রায় 6 বছর পরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল 8টা থেকে কিন্তু গ্রাজুয়েটরা তাদের আসন গ্রহণ শুরু করে, এরপরে অতিথিরা তাদের আসন গ্রহণ শুরু করে এবং এখন কিন্তু সমাবর্তন অনুষ্ঠান চলছে। তবে একটা বিষয় বলে রাখি যে এর বেশ কিছুদিন আগে থেকে কিন্তু গ্রাজুয়েটরা বেশ কিছু দাবি জানিয়ে আসছিল, কারণ তারা নানা আপত্তি জানিয়ে আসছিল সমাবর্তন বক্তা এবং সমাবর্তনের সময় নিয়ে, যেহেতু সরকারি ছুটির দিনে করা হয়নি, অর্থাৎ ব্যস্ততম দিনে করা হয়েছে, যে কারণে আমরা দেখতে পেয়েছি যে গ্রাজুয়েটদের সংখ্যা, অর্থাৎ এখানে কিন্তু অনেক বেশি গ্রাজুয়েট আসেনি, এটা একটা বিষয় রয়েছে। এবার কিন্তু 3টি সেশন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের 60, 61 এবং 62তম এই 3টি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। মোট 5,969 জন শিক্ষার্থী কিন্তু এই সমাবর্তনে অংশগ্রহণ করছে। সমাবর্তনের সভাপতি হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক SMA ফায়েজউদ্দিন। আমরা একটু বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর তার সাথে একটু কথা বলবো যে আসলে সম্পূর্ণ সমাবর্তনের আয়োজন নিয়ে একটু বলবেন যে কেমন চলছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের আজকের যে আয়োজনটা, সেই আয়োজনটা আমরা কিছুটা হলেও একটু আশঙ্কার মধ্যে ছিলাম, কারণ আমাদের শিক্ষার্থীদের একটা গ্রুপ বলছিল যে তারা পার্টিসিপেট করবে কি করবে না দ্বিধাহীন, কিন্তু সবকিছু ছাপিয়ে আজকে যে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস এবং তাদের যে অংশগ্রহণ আমাদেরকে অত্যন্ত আবেগ আপ্লুত করে ফেলেছে। এবং প্রতিটা শিক্ষার্থী বলবো না, প্রতিটা গ্রাজুয়েট আসলে তারা আজকে তাদের সেই নতুন জীবন থেকেও অল্প সময় বের করে আজকে এই সার্টিফিকেট নিতে আসছে। আসলে একটা আমি মনে করি প্রতিটা শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, মহেন্দ্রক্ষণ। তো সেই সার্টিফিকেট গ্রহণটা আজকের এই সমাবর্তন রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার চত্বরে তাদের স্মৃতির ফলকে একদম খোদাই করে আটকে রাখার জন্য একটা সুন্দর দিন বলে আমি মনে করছি। বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর অধ্যাপক মাহবুব যদি বলছিলেন যে তারাও আসলে কিছুটা শঙ্কায় ছিলেন যে শেষ পর্যন্ত এই সমাবর্তনে তারা ঠিকমতো করতে পারবেন কিনা, যেহেতু গ্রাজুয়েট এসেছে, হয়তো বা কিছুটা কম আসলে অনেক গ্রাজুয়েট এসেছে, সে কারণে তারা আসলে স্বস্তি বলছেন এবং তারা যেটি বলছে খুব সুন্দরভাবে সমাবর্তনটি শেষ হবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ তথ্য। মীর, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড়ে টানা 1 সপ্তাহ ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের কারণে জেঁকে বসেছে শীত, বেড়েছে কুয়াশাও। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেল থেকে আবারও কমতে থাকে তাপমাত্রা। অনুভূত হয় তীব্র শীত। আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঠাকুরগাঁওয়ে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে রাতে বাড়ে শীতের তীব্রতা। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কম থাকায় সড়কে যানবাহনের চলাচল ছিল তুলনামূলক স্বাভাবিক। তবে রাত যত গভীর হয় হিমেল হাওয়ার সঙ্গে শীতের তীব্রতা তত বাড়তে থাকে। এতে বেশি ভোগান্তিতে পড়েন ভাসমান মানুষ এবং শ্রমজীবীরা। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তেলবাহী জাহাজ ঢুকতে ও বের হতে পারবে না ভেনেজুয়েলা থেকে। কঠোর নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে মার্কিন সম্পদ চুরি, সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানব পাচারের অভিযোগ রয়েছে। এ কারণে ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুক্তরাষ্ট্র একটি তেল ট্যাঙ্কার আটক করার 1 সপ্তাহ পর এই সিদ্ধান্ত। এদিকে এই অবরোধ কিভাবে বাস্তবায়ন করা হবে তা এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে কোস্টগার্ড বা নৌবাহিনীকে ব্যবহার করে জাহাজ আটকানোর পথ বেছে নিচ্ছে মার্কিন প্রশাসন। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে হাজার হাজার সেনা এবং বেশ কিছু যুদ্ধজাহাজ, এমনকি একটি বিমানবাহী রণতরীও মোতায়েন করেছে। এবার গাজায় ছোবল হেনেছে তীব্র শীত। মানবিক বিপর্যয়ে পড়া উপত্যকাটিতে সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল। এতে ঠান্ডায় কাবু হয়ে মৃত্যু হয়েছে এক ফিলিস্তিনি নবজাতকের। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 2 সপ্তাহ বয়সী ওই শিশুর নাম মোহাম্মদ খলিল আবু আল খাইর। তীব্র শীতজনিত হাইপোথার্মিয়ার আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এছাড়া গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজজুম বলেন, শিশুটির মৃত্যু এমন এক সময়ে ঘটল যখন গাজায় মৌলিক সুরক্ষা ব্যবস্থাগুলো পদ্ধতিগতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে বাস্তুচ্যুত পরিবারগুলো ভেজা মাটির ওপর খোলা তাঁবুতে বাস করছে। একই সঙ্গে তাঁবুতে নেই গরমের ব্যবস্থা, বিদ্যুৎ কিংবা পর্যাপ্ত শীতবস্ত্র।